ভেরিয়াস ডিস্ক ব্লক নিয়ে চলে এসেছি। অনেক দিন বাদে এলাম আরেকটি উপস্থাপনা নিয়ে। শুনুন কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। নমস্কার। মঞ্জিল সেন রচিত কালো কুকুর এই গল্পটি আমি পড়ে শোনাব। এটি একটি অ্যাডভেঞ্চারাস গল্প। রোজকার মতো আমাদের সান্ধ্য মজলিস বসেছিল। বাইরে শ্রাবণের বাদল ধারা, আকাশে মেঘের ঘন ঘটা। ঘরের ভেতর আমরা মোমবাতি জ্বালিয়ে তর্ক আর গল্প করছি। লোডশেডিংয়ের কল্যাণে অন্ধকার এখন গা সওয়া হয়ে গেছে। গরম গরম আলুর চপ, ফুলুরি আর বেগুনির সদ্ব্যবহারে আমাদের আড্ডা খুব জমে উঠেছে। বাদলার দিনে তেলেভাজার স্বাদই যেন আলাদা। জানলা দিয়ে অঝোর ধারার দিকে কয়েক পলক তাকিয়ে ঘরের ভেতর মোমবাতির আলোয় আমাদের ছায়া ছায়া মূর্তির উপর দৃষ্টিটা বলিয়ে নিল সুধেন্দু। তারপর সামনের রেকাবি থেকে একটা বড় আলুর চপ তুলে এক কামড় বসিয়ে যেন আপন মনেই বলল, বাইরে বাদল, ঘরের ভেতর প্রায় অন্ধকার, জায়গাটাও নির্জন, সব মিলিয়ে ভূতের গল্পের চমৎকার পরিবেশ। এক মুহূর্ত কেউ কথা বলল না। এমন একটা বাস্তব সত্য যে এতক্ষণ কারো মনে জাগেনি, এই উপলব্ধিটাই যেন সবাইকে মুখ করে দিল। তারপরেই হৈ হৈ করে উঠল সবাই। গল্প নয়, নিজের জীবনে ঘটেছে এমন একটা ভুতুড়ে কাহিনী বলতে হবে কাউকে। আমরা এই ওর মুখের দিকে তাকাচ্ছি, কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। হঠাৎ একটা মৃদু কাশির শব্দে আমাদের দৃষ্টি গিয়ে পড়ল মনীষের ওপর। মনীষ অল্প কিছুদিন হলো আমাদের মজলিসে যোগ দিয়েছে। আগে ও ছিল লখনৌয়ে, সেখানেই ওদের বাড়ি। মা, বাবা, ভাই, বোন সব ওখানেই আছে। চাকরিতে বদলি হয়ে ও বছরখানেক হলো এখানে এসেছে। মনীষের বয়স 30-এর বেশি হবে না, একটু লাজুক প্রকৃতির। আমাদের সবার দৃষ্টির সামনে ও যেন কেমন জড়সড় হয়ে গেল। তারপর একটু ইতস্তত করে বলল, মানে, আমি একটা কাহিনী বলতে পারি, আমার জীবনেই ঘটেছিল। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। আগে শুনি, তারপর সে বিচার করা যাবে। শুধেন্দু রায় দিল, নিন আরম্ভ করুন। একটা বেগুনি তুলে নিয়ে ও বড় একটা কামড় বসালো। মুঘলদের আমলে মনীষর কাহিনী শুরু করলো। লখনৌ আর তার আশেপাশে নবাবদের ছড়াছড়ি ছিল। বড় বড় বাড়ি, জাঁক জমক আর মাইফেলে জমজমাট ছিল লখনৌ আর তার চারপাশ। লখনৌ শহর থেকে কয়েক মাইল উত্তরে ছিল নবাব আসফ খাঁর মস্ত বাড়ি। এখনও সেটা ধসে পড়েনি, তবে দিনের বেলাতেও লোকজন ও বাড়ির ভেতর ঢোকে না। ঐতিহাসিক পুরো বাড়ি হিসাবে পর্যটকদের কৌতূহল মেটানো ছাড়া আর কারো কদাচিৎ পা পড়ে না ওই প্রাসাদের চত্বরে। আসফ খাঁ তার প্রাসাদের কোথাও প্রচুর সোনা আর মোহর লুকিয়ে রেখেছিলেন। সেই গুপ্তধন নিয়ে যে কাহিনী প্রচলিত আছে তা হলো, ওই অঞ্চলের সীমানায় এক কুঁড়ে ঘরে বাস করত বুড়ি সাকিনা। ডাকিনী বিদ্যায় সে ছিল পটীয়সী। ধনী দরিদ্র সবাই সমীহ করে চলত তাকে। আসফ খাঁ তাকে অনুরোধ করে বাইরের কেউ যেন তার ধনরত্ন প্রাসাদ থেকে অপহরণ বা লুণ্ঠন করতে না পারে, তার জন্য ডাকিনী বিদ্যা প্রয়োগ করতে। সাকিনা কালো কুচকুচে মস্ত একটা কুকুর আসফ খাঁকে দিয়ে বলেছিল, যতদিন না আসফ খাঁর মৃতদেহ কবরে শান্তিতে সমাধিস্থ হবে, ততদিন ওই কুকুরটা তাঁর গুপ্তধন পাহারা দেবে, যক্ষের মতো আগলে রাখবে। তারপরে সে নাকি হি হি করে ভীষণ হেসেছিল। আসফ খাঁর মতো বীর যোদ্ধাও নাকি ভয় পেয়েছিল সেই হাসিতে। কুকুরটা কিন্তু তার পিছু ছাড়েনি। দিল্লিতে তখন সম্রাট শাহজাহান বৃদ্ধ, অসুস্থ। সিংহাসনের দাবি নিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। আসফ খাঁ সম্রাটের জ্যেষ্ঠ পুত্র দারার পক্ষ নিয়েছিলেন, কিন্তু আওরঙ্গজেবের কাছে পরাস্ত হলেন দারা। তাকে হত্যা করা হলো। সেই সঙ্গে যত আমির ওমরাহ দারার পক্ষ অবলম্বন করেছিল, কতল করা হলো তাদেরও। আসফ খাঁ সব অংশে নিহত হলেন। শেয়ালে আর শকুনে খেলো তাদের মৃতদেহ। সমাধিস্থ করার জন্য কেউ এগিয়ে এলো না। আওরঙ্গজেবের কোপ নজরে পড়ার ভয়েই
এগিয়ে এলো না কেউ। বুড়ি সাকিনা বোধহয় তার জাদুবিদ্যায় আসফ খাঁর পরিণাম বুঝতে পেরেছিল, তাই পরিহাস করে বলেছিল, যতদিন না আসফ খাঁর মৃতদেহ কবরে শান্তিতে সমাধিস্থ হবে, ততদিন ওই কুকুরটা তাঁর গুপ্তধন যক্ষের মতো পাহারা দেবে। বুড়ির কথা মিথ্যে হয়নি। আসফ খাঁ সব অংশে নিহত হবার পর ভীষণ দর্শন কুকুরটা ওই প্রাসাদের রক্ষী হয়ে দাঁড়িয়েছিল। কাউকে নাকি এই ত্রিসীমানায় ঘেঁষতে দিত না। পুঁথিপত্রে জানা যায়, দীর্ঘকাল পর্যন্ত ওই হিংস্র কুকুরটা গোটা অঞ্চলের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। গভীর রাত্রে ওর ডাক শোনা যেত। রাতের নিস্তব্ধতা খান খান করে ছড়িয়ে পড়ত ওর একটানা অশুভ গর্জন। অতি বড় সাহসীরও বুকের রক্ত হিম হয়ে যেত এই শব্দে। বুড়ি সাকিনা ডাকিনী বিদ্যা প্রয়োগ করেছিল ওটার ওপর, তাই ওটা একটা অপার্থিব ভয়ের বস্তুতে পরিণত হয়েছিল। ক্রমে দিনের বেলাতেই আসফ খাঁর প্রাসাদ এড়িয়ে চলতে লাগলো আশেপাশের মানুষ। শোনা যায়, আসফ খাঁর প্রাসাদের কাছেই বাস করত এক কসাই। এক রাত্রিরে কুকুরের ডাকে সে দু চোখের পাতা এক করতে পারেনি। ভোরে উঠেই কুকুরটাকে খতম করতে বেরিয়ে পড়বে বলে সে নাকি শপথ করেছিল। সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে মাংস কাটার দা নিয়ে সে সত্যিই বেরিয়ে পড়েছিল ভোরবেলা। লোকটা আর ফিরে আসেনি। তার খোঁজে ওখানে যাবে এমন বুকের পাটা কারো ছিল না। 3 দিন পরে অবশ্য তাকে অনেক দূরে একটা জলার ধারে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল। বিড়বিড় করে সে বকছিল অসংলগ্ন কথা, কাউকে চিনতে পারছিল না। তার ঘাড়ে একটা বিচ্ছিরি ঘা সবার নজরে পড়েছিল। শ্বাসনালী পর্যন্ত বিস্তৃত সেই ক্ষত। লোকটি কয়েক বছর বেঁচে ছিল, কিন্তু ওই ঘা আর শুকোয়নি, বরং যেন আরো দগদগে হয়ে উঠেছিল। এমনকি অরঙ্গজেবের সেনাবাহিনী পর্যন্ত ওই প্রাসাদ পরিহার করে চলত। বুড়ি সাকিনার জাদুবিদ্যার প্রভাবে পড়ে নিজের সর্বনাশ ডেকে আনবে এমন দুর্মতি কারো ছিল না। যদিও সাকিনাকে ওই অঞ্চলে আর দেখা যেত না তখন। তারপরে ওই অঞ্চলে এলেন এক পীর বাবা, খুব সিদ্ধ পুরুষ। প্রেত পিশাচ কিংবা ডাকিনী তাঁর কাছে যেন জব্দ। একদিন ভোরবেলা তিনি ওই প্রাসাদে হাঁটা দিলেন। জাদুর সিদ্ধ ওই কুকুরের হাত থেকে তিনি রক্ষা করবেন নিরীহ মানুষকে, ধর্মের জয় সূচিত করবেন অশুভ শক্তিকে পরাস্ত করে। এক হাতে কোরআন আর অন্য হাতে একটা খনিত্র, এই শুধু তাঁর অস্ত্র। ওই অঞ্চলের সমস্ত মানুষ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ঘটনার পরিণতি। হিন্দু, মুসলমান, শিখ, জৈন প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে উচ্চারণ করতে লাগলো স্তোত্র, যাতে অশুভ কিছু স্পর্শ করতে না পারে পীর বাবাকে। অনেক ঘন্টা পরে সূর্য যখন পশ্চিমে হেলেছে, পীর বাবাকে ফিরে আসতে দেখা গেল। ক্লান্ত তার পদক্ষেপ। সবাই ছুটে গেল তার দিকে। কাছে যেতেই নজরে পড়ল পীর বাবার মুখটা ভীষণ ফ্যাকাশে আর যেন ঝুলে পড়েছে, কিন্তু দু চোখের দৃষ্টি অস্বাভাবিক উজ্জ্বল। সবার প্রশ্নের উত্তরে তিনি শুধু একটা কথাই বললেন, আল্লাহর ইচ্ছায় পূর্ণ হয়েছে। কালো কুকুরের উপদ্রব আর কিন্তু শোনা যায়নি। অনেক বছর পরে জানা গিয়েছিল ওটাকে পর্যুদস্ত করে একটা কুঠুরির দেওয়ালের ভেতরে পুড়ে দেওয়ালটা আবার তিনি গেঁথে দিয়েছিলেন। ওই অবস্থাতেই ওটা ছিল এতকাল। মনীষ এতক্ষণে থামল, সবার দিকে চোখ বুলিয়ে ও বলল, আপনাদের শুনতে ইচ্ছে করছে তো? সবটা বলবো? প্লিজ কন্টিনিউ। সুধীন্দু সবার হয়ে বলল, সত্যি কথা বলতে কি, আমাদের সবার মধ্যেই জেগে উঠেছে একটা দারুণ কৌতূহল আর উৎকণ্ঠা। এরপর কি হবে, এরপর কি হবে, এমন একটা ভাব। পরবর্তীটা আবার আগামী দিন। শুনলেন তো কালো কুকুর গল্পটি? একটু অন্য ধরনের গল্প। কেমন লাগলো জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস দেশি ব্লগস। সঙ্গে পাশে থাকুন।